হৃদয়ের মায়াজাল পর্ব ২৭। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। ইংল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো লন্ডন। যুক্তরাজ্যের বাণিজ্য ও পর্যটক কেন্দ্রবিন্দু হিসেবে অন্যতম লন্ডন শহর। এখানে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থাও বেশ চর্চিত। জন্মসূত্রে এই লন্ডন শহরের বাসিন্দা সুফিয়া খান। বাবা মা ভাই বোনকে নিয়েই ছিল ওনার পারিবারিক বসবাস এই শহরের তলিতে। একটা সময় পড়াশোনার সুবাদে পরিচিত হয়েছিল নিহাল খানের সঙ্গে এই শহরের মাটিতেই। প্রথমে বন্ধুত্ব, তারপর দুজনের প্রেম। পড়াশোনা শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের। তারপর নিহাল খানের হাত ধরে সুফিয়া খান বাংলাদেশে সেটেল হয়ে যান। তারপর আর কখনোই এই লন্ডন শহরকে আপন করতে পারেননি তিনি। যদিও দুজন একটা সময় পর আলাদা হয়ে গেছেন, তবে বিচ্ছেদ হয়নি দুজনের। আজও দুজন স্বামী স্ত্রী। তারপরও কেন জানি সুফিয়া খান কখনো বাংলাদেশের মাটি ত্যাগ করে লন্ডন শহরকে আপন করতে পারেনি। তবে ওনার যোগাযোগ রয়েছে এই শহরের সঙ্গে, একেবারে পর করে দেননি এই শহরকে। জন্মসূত্রে ইংল্যান্ডের সিটিজেনশিপ নাগরিক হওয়ায় প্রায় প্রতি বছরই ওনার বাংলাদেশ টু লন্ডন আসা যাওয়া লেগেই থাকে ভিন্ন ভিন্ন কাজে। তাছাড়া সুফিয়া খানের বাবা মা আজ জীবিত না থাকলেও ওনার বড় ভাই আজও পরিবার নিয়ে এই লন্ডন শহরেই বসবাসরত আছেন। যেমন আছেন শশীর মা সালমা সৈয়দ ও ওনার স্বামী। সুফিয়া খানের ছোট বোন সালমা সৈয়দ পরিবার এই শহরের নাগরিক। সালমা সৈয়দের পরিবার এই শহরের নাগরিক। বাংলাদেশে তিনি শুধু খানবাড়ির উদ্দেশ্যে আসা যাওয়া করেন। বলতে গেলে শশীর সঙ্গে হৃদের বিয়ের ব্যাপারটা তাজা রাখতে এত কাঠখড় পুড়িয়ে দোটানার সম্পর্ক রক্ষা করে চলেছেন তিনি। দোটানা সম্পর্কে সালমা সৈয়দ খাতির জমালেও স্বভাবের ঠিক বিপরীত হলো সুফিয়া খান। রাগে জেদতে এক স্পষ্টভাষী মহিলা তিনি। মিথ্যা ছলনা পছন্দ নয়। মুখের উপর সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার ওনার কঠিন ব্যক্তিত্ব। বলতে গেলে হৃদ অনেকটা তার মার মতোই হয়েছে, রাগী আর বদমেজাজি টাইপ। নেহাল খান এমন শক্তপোক্ত কঠিন চরিত্রের প্রেমে পড়েছিল যৌবনকালে। পড়েছিল বলতে গেলে ভুল হবে, আজও তিনি বউয়ের প্রেমে পড়ে আছেন। কিন্তু দীর্ঘদিনের দূরত্বের কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। বউয়ের জন্য মায়া আছে, কিন্তু প্রকাশ করার জন্য ভাষা নেই নিহাল খানের। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই যেতে দিচ্ছেন তিনি। যৌবনকালটা তিনি একাই কাটিয়েছেন। এখন তো মধ্যবয়সেরও শেষের দিকে। এখন আর ওনার একাকিত্ব পোড়ায় না, শুয়ে গেছে। একা থাকতে শিখে গেছেন। এই দুনিয়াতে বাঁচবেই বা আর কদিন। বাকি দিনগুলো না হয় একাকিত্বে কাটিয়ে দিবে। তারপরও এই বয়সে সে কাউকে ডিস্টার্ব করতে মন চায় না ওনার। সবার তো সবাই তো ভালো আছে। উনি দুঃখে থাকলে কেই বা দেখবে? কারোর দেখার তো আর কারোর দেখার তো নেই। কেউ দেখতেও আসে না। সবাই শুধু ওনার ওপরটাই দেখে, যেটা উনি দেখায়। কিন্তু মনের খবরটা বা কয়জনই নেয়। আজকাল ওনার এই দুনিয়াটা কেমন তেতো তেতো লাগছে। নিজের নিঃশ্বাসটা বেশ নিজের নিঃশ্বাসটা বেশ ভারী ভারী মনে হয়। নিজের ছেলের মৃত্যুমুখী হওয়ার কারণটা আজ তিনি। ওনার করা রাজনৈতিক দ্বন্দ্বের জন্য আজ ওনার বড় ছেলে মৃত্যুশয্যায় শুয়ে। বাবা হিসেবে তিনি অপরাধী। না হতে পারলেন ভালো স্বামী, আর না হতে পারলেন আদর্শ বাবা। ব্যর্থ ওনার জীবন। আর এই ব্যর্থতা ওনাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। নত মস্তিষ্কের নেহাল খান দুহাতে মাথা চেপে হাহাকার বুকে দীর্ঘ শ্বাসের সঙ্গে সঙ্গে 2 ফোঁটা চোখের জলও ফেলল পায়ের কাছে ফ্লোরে। সামনেই হৃদের কেবিন। তিনি হসপিটালের বিশাল করিডোরের সারিবদ্ধ চেয়ারে মাথা ঝুঁকে বসে মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় বিভোর। আশেপাশে পরিচিত কেউ নেই। সকল অপরিচিত ভিন্নদেশীদের মাঝে তিনি একা বসে জীবনের কিছু হিসাব মিলাতে ব্যস্ত। ওনার জীবনের অনেক সময় তিনি এই শহরে কাটিয়েছেন। আবার হৃদ, রাদিফ, আয়ন তিনজনের পড়াশোনা বেড়ে ওঠা এই লন্ডন শহর থেকেই হয়েছে।
তাই এই শহরটা ওনার কাছে এতটাও অপরিচিত নয়। পরিচিত বটে। পরিচিত শহরে নিজের সন্তানকে নিয়ে আজ ১৫ দিন যাবৎ হসপিটালের চক্কর কাটছেন ওনারা। অজ্ঞানরত হৃদের হুঁশ নেই। বিগত ১৫ দিন পেরোলো, ১৬ দিনে পড়তে চলল। অথচ হৃদের কন্ডিশন এখনও আগের ন্যায়। মাথার অপারেশনও সাকসেসফুলি হয়েছে, তারপরও হৃদের অবস্থার পরিবর্তন হয়নি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদকে। 24 আওয়ার্স হসপিটালের চত্বরে কেউ না কেউ উপস্থিত থাকছে হৃদের সঙ্গে। বেশিরভাগ সময় সুফিয়া খান আর নিহাল খানকে দেখা যায় হসপিটালে। খাওয়া দাওয়া আর গোসল বাদে দুজন হসপিটালে থাকছেন ২৪ ঘন্টা। অথচ কেউ কারোর সঙ্গে কথা বলছে না, আর না চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করছে। দুজন দুজনের আশেপাশে থাকছে, অথচ একজনের উপস্থিতিতে অন্যজন নীরব দর্শক। যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মধ্যে। এমনকি এমনকি দুজন রাত্রি যাপন করছে দুটো আলাদা আলাদা বাড়িতে। সুফিয়া খানের নিজ বাড়ি, নিজ আত্মীয় রেখেও তিনি হোটেলে উঠেছেন। কারোর সাহায্য নেওয়ার মানুষ তিনি নন। সবসময় নিজের কাজ নিজে করেন। নিজের দায়িত্ব নিজে পালন করতে বেশি পছন্দ করেন। সেজন্য হৃদের আশেপাশে নিহাল খানের থেকে ওনাকে বেশি দেখা যায়। নিহাল খান সুফিয়া খানের জন্য হসপিটালে রাত্রি যাপন করতে পারেন না। নিহাল খান, একাধিক মানুষ হসপিটালে রোগীর সঙ্গে অ্যালাউ না বলে তিনি রাদিফের ফ্লাইটে থাকছেন। ফ্লাইটে না, হবে হয়তো, আই ডোন্ট নো, ফ্লাইটই তো লেখা। আ ফ্লাইটে না, এটা হয়তোবা ফ্ল্যাটে হবে, হ্যাঁ। ফ্লাইট বলতে তো ভাই বোঝায় ওই যে প্লেনে যখন চলে ওইটা হচ্ছে ফ্লাইট টাইপ কিছু একটা হয়, যাই হোক। আরাফ খান, হেনা খান, আয়নের সঙ্গে আছেন ওদের পরিবারের। সকলেই রোজকার আসা যাওয়া লেগেই থাকে হসপিটালের চত্বরে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে হৃদের রেগুলার চেক আপ রুটিন মেনটেন করে। এখন রাত ১০টা ৫। আপাতত হসপিটালে কেউ নেই। সুফিয়া খান হোটেলে গেছেন হৃদের কিছু রিপোর্ট আনতে। সঙ্গে রাদিফও আছে। আয়ন হয়তো নিচে গেছে ডক্টরদের সঙ্গে কথা বলতে। সেই মুহূর্তে তিনি একা একা বসে আছেন এখানটায়। আশেপাশে আশেপাশে সাদা চামড়ার ওয়েস্টার্ন পরা মেয়েদের ঘুরতে দেখা যাচ্ছে। যে যার মতন রোগীদের নিয়ে ব্যস্ত। আপাতত কারোর মনোযোগ নেই নিহাল খানের উপর। মনস্তাত্ত্বিক ভাবনায় নিহাল খান যখন বিভোর, তখনই ওনার সম্মুখে অর্ধ পোশাকে দাঁড়ালো কেউ। খুবই মিষ্টি স্বরে নিহাল খানকে ইংরেজি ভাষায় বলল, মিস্টার খান, আর ইউ ওকে? অশ্রুভেজা চোখ দ্রুত মুছল নিহাল খান। পরিচিত নার্সের কণ্ঠ পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ইংলিশে উত্তর করে বলল, আই এম ওকে মিস লিটা, থ্যাঙ্কস ফর আস্কিং মি। বিদেশিনী নার্সটির বয়স প্রায় ৩০-এর ঊর্ধ্বে, অথচ দেখে মনে হচ্ছে মাত্র ২০-এর কোঠায় পা রেখেছে সে। আসলে বিদেশিদের চেহারা দেখে বয়সের ধারণা করার উপায় নেই। যেমন মিস লিটার ক্ষেত্রে হয়েছে নিহাল খানের। হৃদের পার্সোনাল নার্স হলো মিস লিটা। হৃদের দেখাশোনা মিস লিটা নামক নার্সটি করে থাকেন। সেজন্য বেশ পরিচিত এই নার্সের সঙ্গে সবাই। হৃদের কন্ডিশনের বাইরেও মিস লিটা নিজ থেকে নিহাল খানের খবরাখবর নিয়ে থাকেন সবসময়। তাই আজ নিহাল খানকে একা বসে থাকতে দেখে মিস লিটাই আগ বাড়িয়ে ওনার সাথে কথা চালালো। সুন্দরী নার্সটি উজ্জ্বল হেসে রাজুক ভঙ্গিতে ঝলমল ইংরেজিতে বলল, মাই প্লেজার মিস্টার খান। আপনার খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যাই হোক, আপনি কি একা হসপিটালে আছেন? আর কেউ নেই? নিহাল খান স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল, আপাতত কেউ নেই মিস লিটা, তবে একটু পর সবাই চলে আসবে। নিহাল খান রাতে হসপিটালে থাকেন না। সুফিয়া খান হৃদের সঙ্গে থাকছেন। সেজন্য ওনাকে রাতে চলে যেতে হয়, আবার সকালে আসতে হয়। নার্সটি বলল, ওহ, তাহলে আপনি এখন চলে যাবেন? না, একটু পর যাব। তাহলে কফি খাবেন আমার সাথে? প্লিজ, না করবেন না। মিস লিটা কাজের প্রতি বেশ দায়িত্ববান। নিহাল খানের প্রচণ্ড মন খারাপ হলে মিস লিটা বন্ধুর মতন ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রায়ই। ওনার বিষয়টা খারাপ লাগে এমন না। বিপদে একজন অন্যজনকে সান্ত্বনা দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। উনিও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে উত্তর করতে যাবে, তার আগেই শোনা গেল সুফিয়া খানের গলা।
নিহাল খানের আগে বিদেশি নার্সটির উদ্দেশ্যে উত্তর দিতে দিতে একই ইংরেজি ভাষায় বলল, আপনার সাথে কফি খাওয়ার মতন দাঁত নেই মিস্টার নিহালের মিস লিটা। বুড়ো মানুষ, দাঁত সব বয়সের ভারে পড়ে গেছে, মুখের ভিতর এখন সব প্লাস্টিকের দাঁত। আপনার সাথে গরম কফি খেতে গেলে তার প্লাস্টিকের দাঁত সব পড়ে যাবে। আপনি বরং আমাকে কফির দাওয়াত দিতে পারেন। আই লাভ কফি। সুফিয়া খানের কথায় চমকে ওঠার মতন বিদেশি নার্সটি ঘুরে তাকালো, সেই সাথে নিহাল খানও তাকালো তক্ষুনি। থ্রি পিসের উপর মোটা ভারী ওভারকোট পরে হাতে হৃদের বেশ কিছু রিপোর্টের ফাইল চেপে দাঁড়িয়ে সুফিয়া খান, পেছনে রাদিফ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে। মা ছেলে মা ছেলে লম্বা প্রায় সমান সমান দেখালো, যদিও রাদিফের হাইট 5 ফিট 10, সুফিয়া খানেরও 5 ফিট 8। জুতো পরায় মা ছেলে দুজনকেই লম্বায় একই দেখালো। রাদিফ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে, বাবার যে প্লাস্টিকের দাঁত সব, সেটা সে আজই জানতে পারলো। নয়তো এতদিন এতদিন তো সে তার বাবাকে ইয়াং আর 32 দাঁতের অধিকারী মনে করত, কিন্তু আজ জানতে পারলো তার বাবা আসলে ইয়াং ম্যান নয়, ওল্ড ম্যান, বুড়া মানুষ। সেজন্য রাদিফ চোখ ছোট ছোট করে বাবাকে আওড়াতে লাগলো আসলেই নিহাল খানের দাঁত প্লাস্টিকের কিনা সেটা দেখতে। এর মাঝেই সুফিয়া খান পেছনে থাকা রাদিফের হাতের রিপোর্টগুলো বাড়িয়ে দিতে দিতে তাক করলো সুন্দরী নার্সটির উপর। রাদিফকে বলল সুফিয়া খান, আয়নকে সেকেন্ড ফ্লোরে পাবে, গো। রাদিফ ভদ্র ছেলের মতন রিপোর্টগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ছাড়লো। সুফিয়া খান মিস লিটার মুখোমুখি হয়ে তাকালো। সুন্দরী নার্সটি তার গলার নিচে, টাইট ফিটিং ইউনিফর্মে, বুকের কাছটায় দুটো বোতাম খোলা। পাশেই নিহাল খান দাঁড়িয়ে সুফিয়া খানকে দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওনার যে প্লাস্টিকের দাঁত মুখে, সেটা তিনি নিজেও আজ প্রথম শুনল। হঠাৎ ওনার বউ এসব কথা কেন বলল, সেটাই তিনি বুঝতে চাইল। সুফিয়া খান নিহাল খানের সকল কৌতূহল ভস্ম করে রয়ে শয়ে দুহাত চালালো সুন্দরী নার্সটির ইউনিফর্মের বোতামের উপর। টাইট ফিটিংস ইউনিফর্মটির দুপাশ টেনে বোতাম দুটো লাগাতে লাগাতে আবারও স্বচ্ছ ইংরেজি ভাষায় বলল, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ইউ। কারণ তার বউয়ের প্রয়োজন হয় না, তাহলে তোমার এসব দেখে কি ফিল করবে বলো? আসলে সমস্যা তোমার না, তার মেশিনের। যন্ত্রে ঝংকার ধরে আছে, তোমার সাথে চলবে না। ইউ ডিজার্ভ বেটার। সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ নার্সটি নিহাল খানের দিকে কেমন বাঁকা চোখে তাকালো। বিড়বিড় করে বলল নার্সটি, ওয়েস্ট অফ টাইম। নার্সটির কথায় তৎক্ষণাৎ উত্তর করলো সুফিয়া খান, ইয়াহ। ইয়াহ ইয়াহ বলে হচ্ছে সুফিয়া খান উত্তর করছে। কথাটা বলে সুফিয়া খান জায়গা ত্যাগ করলেন, কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন। পেছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিহাল খান, কেমন বোকার মতন তাকিয়ে রইল সুফিয়া খানের যাওয়ার দিকে। এইদিকে খানিকটা বিরক্তি প্রকাশ করে সুন্দরী নার্সটিকেও চলে যেতে দেখলো। অথচ উনি এতদিন সরল মনে কথা বলতো নার্সটির সঙ্গে। উনি বুঝতে পারেননি আসলে নার্সের মনে কি ছিল। এই বয়সে তিনি পরকীয়া করবেন? ছি। আজ 17 দিন হতে চলল হৃদের অ্যাক্সিডেন্টের পর। মায়ের অবস্থার পরিবর্তন নেই, গায়ে সবসময় জ্বর থাকে। অতিরিক্ত মানসিকতার চাপের কারণে সারাক্ষণ ঘুমিয়ে নয়তো চুপচাপ বসে থাকে। পারিবারিক আত্মীয়দের নানান কথা কানে আসে মায়ের ফুপিরা তো মায়ের সামনে এসে যাতা বলে যান। মায়ের জন্য জুয়ের পড়াশোনাও বন্ধের পথে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পেছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলে আর পড়াশোনা করানো ঠিক হবে না বলে, এমনটা মায়ের 3 ফুপির ধারণা। এতে পড়াশোনা করিয়ে বা কী লাভ হবে যদি পরিবারের সম্মান নষ্ট করে বেড়ায় এরা। পরিবারের সম্মান বাঁচাতে চাইলে মায়া বা জয়ী কারোর পড়াশোনার আর দরকার নেই। ভালোই ভালোই সম্মান থাকতে মেয়ে দুটোকে বিয়ে দিলে জান বাঁচবে, নয়তো সমাজে মুখ দেখাবার নয়। এমনই মায়ের জন্য আত্মীয় স্বজনরা থুথু করছে ওনাদের উপর।
বড় লোক ঘরের ছেলেকে ফাঁসাতে না পেরে মায়া নাকি নিজেই পাগল হয়ে ঘরে বসেছে। এসব কথা আরিফের কানেও গিয়েছে অনেকবার। সে প্রতিবারই প্রতিবাদ করেছে, কিন্তু সবসময় আরিফ সামনে থাকে না মায়াকে বাঁচানোর জন্য। মায়ার ছোট ফুপি শান্তা মজুমদার, তিনি একটু শক্ত মনের মানুষ। ভাইয়ের সংসারের ভালো মন্দ চিন্তা করার ওনার সব সময়ের স্বভাব। মায়ের অসুস্থতা মায়ের অসুস্থতার বা প্রেমজনিত কথাটি শুনে বড় ভাইদের বউদের যা তা শুনিয়েছেন তিনি। দুই ভাইকে বোঝাচ্ছেন মায়াকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, নয়তো সমাজে মায়ার পাগল হওয়ার বিষয়টি রটে গেলে সম্মান নষ্ট হবে সবার। মায়ের বাবা শফিকুল ইসলাম বোনের কথায় সহমত পোষণ করেন। সেই সাথে জুঁইয়ের বাবাও তাই প্রকাশ করেন। সকলেই চায় মায়াকে সুস্থ করে চেয়ারম্যান পরিবারের সাথে বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনার মতে জুঁইয়ের জন্য ভালো ছেলের সন্ধান করছেন। তবে বোনদের বিয়ের ব্যাপারে কেউ আরিফের সামনে আলোচনা করে না। আরিফ বরাবরই মায়ার অন্য জায়গায় বিয়ে নিয়ে প্রতিবাদ করে। সেজন্য পরিবারের সবাই ঠিক করলো মায়ের সুস্থতা নিশ্চিত করতে মায়াকে পরিবার থেকে দূরে পাঠানো হবে। আরিফকে বলা হবে মায়ার চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে, সেখান থেকে চুপিসারে মায়ার বিয়েটা ওনারা সেরে ফেলবেন। নাহিদ ভালো ছেলে। মায়া স্বামীর সঙ্গ পেলে প্রেমের ভূত মাথা থেকে সরে যাবে, দ্রুত সুস্থ হয়ে উঠবে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল, আর্দ্র শীত ধরণী জুড়ে। মায়া বেলকনিতে বসে পড়ন্ত বিকালের ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে। অল্প বাতাসে গাছের পাতা নড়ছে মৃদু মৃদু, শরীর কাটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের একপাশের ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে, বাকি অর্ধেকটা মায়ের অপর কাঁধে জড়িয়ে। শূন্য হাত দুটো কোলে রেখে দৃষ্টি অদূরে বারান্দার সঙ্গে নড়ে পড়া আম গাছের ডালে। তক্ষুনি শব্দবিহীন পায়ের কাছে এসে বারান্দার দরজায় দাঁড়ালো জুঁই। অগোছালো মায়ের দিকে তাকাতেই নির্জীব মায়া জুঁইয়ের উপস্থিতি বুঝে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে। মায়ের দৃষ্টি তখনও অদূরে আম গাছটাকে আটকে। জুঁই অগোছালো মায়ের দিকে তাকিয়ে খুবই ধীর গলায় সম্মতি দিল, হুম। আরিফ ভাই কই? ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগারাগি করে। ওহ। মায়ের ওহ বলা ছোট শব্দটাতে যেন ক্লান্তি তার প্রকাশ পেল। মায়া দীর্ঘদিনের মানসিক পীড়ায় ভুগছে। কারোর সাথে কথা বলে না, আর না পরিবারের কারোর কোনো কথায় উত্তর দেয়। সবসময় চুপচাপ বসে থাকে। মাঝে মাঝে আরিফ বা জুঁইয়ের সঙ্গে দুই একটা কথার উত্তর দেয়। বাকিদের সঙ্গে মায়া যথাসাধ্য চুপ করেই বসে থাকে। মায়াকে চুপ থাকতে দেখে জুঁই এগিয়ে এসে মায়ের ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বা চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে। বলছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়েছিস, তোকে সামলাতে পারিনি। হৃদ ভাইয়ের সাথে তোর প্রেম আছে সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই আবার ভালো হয়ে যাবি স্বামীর সঙ্গ পেলে। এসব রোজকার কথা, রোজ এসব শুনতে হয় মায়াকে। তাই জুঁইয়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না। জুঁই শুধু জুঁই না, এখানে হচ্ছে শুধু ঠান্ডা স্বরে জানতে চাইলো আরিফের কথা। আরিফ ভাই কি বলেছে জুঁই? জুঁই আগের ন্যায় মায়াকে প্রতিটা কথা জানিয়ে বলতে লাগলো, আরিফ ভাই তোর বিয়ের ব্যাপারে কথা বলতে সবাইকে নিষেধ করেছে। বলেছে তুই বিবাহিত, তোর বিয়ে হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে আছে। কিন্তু ঘরের কেউ বিশ্বাস করে না আরিফ ভাইয়ের কথা। তুই তো জানিস সবাই তোর বিয়ের কাবিননামা চায়, কিন্তু আরিফ ভাই বা তুই তোদের কারোর কাছেই তোদের বিয়ের কোনো প্রমাণপত্র নেই। এজন্য ফুপিরা বলেছে তুই আর আরিফ ভাই মিলে নাকি যুক্তি করে সবাইকে মিথ্যা বলছিস, যাতে তোকে কেউ অন্য কোথাও বিয়ে দিতে না পারে। জুয়ের পই পই করে সবগুলো কথা শুনেও মায়া প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু জড়ালো, গাল ভিজে গেল নোনা জলে। হঠাৎ করে মায়ের পরিবারের মানুষগুলোকে কেমন পর মনে হচ্ছে, আর নিজেকে বোঝা। মায়া এই মুহূর্তে সবার কাঁধে বোঝা হয়ে আছে। নিজের পরিবার নাকি খুব আপন হয়, সকল বিপদে পাশে থাকে সব সময়।
আজ মায়ার পরিবারও মায়ার পাশে আছে। তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর ভয়ে আছে। সম্মান বাঁচানোর ভয়ে পাশে আছে। সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে। সেজন্য মায়াকে বিয়ে দিলেও ভালো হয়ে যাবে। ওর স্বামী সবসময় পাশে থাকলে মায়া দ্রুত হৃদ খানকে ভুলে গিয়ে প্রেম থেকে বেরিয়ে আসবে। অথচ কেউ এটা বিশ্বাস করতে চাইছে না মায়া হৃদের বিয়ে করা বউ সেটা। মায়ের বিয়ের কাবিননামা নেই, সাক্ষী নেই, কাজী মৃত, তো কি হয়েছে? মায়া যে হৃদ খানের বউ সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না, তাই না? মায়া মনে প্রাণে স্বামী হিসেবে মানে হৃদ খানকে। এবার কে কি বলল তাতে কি বা আসে যায়? মায়া তো বিশ্বাস করে হৃদ খান মায়ার স্বামী হয়, আর এতেই চলবে মায়ার। সবাই মায়ের উপর থেকে চাপ প্রয়োগ করছে, অথচ কেউ মায়ের মনের অবস্থা জানতে চাইছে না। সবাই সবার দিকটা চিন্তা করছে, অথচ কেউ মায়াকে জিজ্ঞেস করছে না মায়ের ভিতরটা কেমন করেছে। রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারে ঝামেলা হয়। এতে মায়া চেয়েও সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বারবার। মায়ার ফুপিরা নানানভাবে মায়াকে বোঝায় হৃদ খান বড়লোক ঘরের ছেলে, সে মায়াকে ভালোবাসে না, শুধু মায়াকে ব্যবহার করবে। ছেলেদের ভালোবাসায় ছলনা হয়। হৃদ খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না। যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে। সে আর মায়ের সাথে যোগাযোগ করবে না, কখনো মায়ের দিকে ঘুরে তাকাবে না এই ছেলে। বড়লোক ছেলেরা ধোঁকাবাজ হয়। মায়াকে সহজ সরল মেয়ে পেয়ে হৃদ খান এতদিন ধরে ভালোবাসার নাটক করে গেছে মায়ার সাথে। আরও নানান কথা বলে রোজই মায়ের ব্রেন ওয়াশ করতে চায় মায়ের ফুপিরা। তারা চান মায়া দ্রুত সুস্থ হয়ে যাক, হৃদ নামক ছেলেটার পিছন ছেড়ে দিক। বড়লোক ঘরের ছেলেরা আসলে মায়ের মতন সহজ সরল ছোট ঘরের মেয়েকে বিয়ে করবে না, সেজন্য ওনারা চেষ্টা করেছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারের সাথে বিয়েটা দিয়ে দিতে। কত ভালো পরিবার চেয়ারম্যানের। সঙ্গে নাদিম ছেলেটাও অনেক ভালো, মায়াকে ভালো রাখবে। অথচ তারা কেউ বুঝতেই পারছে না মায়া তাদের কথায় সুস্থ নয়, বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছে। মায়ের বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না, সবাই শুধু নিজেদের কথাগুলো শুনিয়ে যায় মায়া কথাগুলোই শুনিয়ে যায় মায়াকে। মায়া অদূরে গাছের ডালে তাকিয়ে সিক্ত অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলল, আমি মনে করেছিলাম গোটা দুনিয়া আমার পাশে আছে জুই, অথচ আমার এটা বুঝতে দেরি হলো যে আমার স্বামী ছাড়া আমার আমি বলতে আর কেউ ছিল না, কেউ না। আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য। যদি উনি ফিরতে ফিরতে আমি মরে যাই, তাহলে কেউ আমার খোঁজ করবে জয়ী? আমার স্বামীকে বলবে ওনার বউ মৃত? মায়ের কথায় জুঁইয়ের চোখেও অশ্রু গড়ালো। সত্যি আজ মায়ের পাশে আরিফ ছাড়া অন্য কেউ নেই। অথচ হৃদ ভাই সুস্থ থাকাকালীন সবাই ছিল মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কত খেয়াল রাখতো। আজ হৃদ খান অসুস্থ বলে তার বউয়ের কদর নেই। নয়তো এতদিনে হৃদের পরিবার থেকেও মায়ের খোঁজ নিল না। এতদিনে আয়নের সাথেও জুঁইয়ের যোগাযোগ হয়নি। যোগাযোগ করবেই বা কিভাবে? জুঁইয়ের হাতের ফোনটা তো সেই কবেই নিয়ে গেছে ওদের পরিবার। সঙ্গে মায়া জুঁই দুজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে। মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য বাসায় তোড়জোড় চালিয়ে দিচ্ছে রীতিমতো ফুপিরা। সম্মান নষ্ট হওয়ার আগে আগে মায়ের বিয়েটা নাদিমের সঙ্গে দিয়ে দিলে সম্মান বাঁচবে। নয়তো মায়ার প্রেমের কথা শুনলে এত ভালো পরিবারের বিয়েটাও হারাবে সবাই। এত কিছুর মাঝে জুঁইয়ের হাত পা বাঁধা। চেয়েও সে কোনো উপকার করতে পারছে না। জুঁই এই নিয়ে 2 দিন মায়ের হাতের থাপ্পড় খেয়েছে মায়ের পক্ষ ধরে কথা বলার জন্য। সবার ধারণা মায়া জুঁই দুটোই নষ্ট হয়ে গেছে চট্টগ্রামে একা একা থেকে। জুঁই ঠোঁট চেপে কান্না আটকাতে চেয়ে মায়ের কাঁধে হাত রেখে বলল, এমনটা বলিস না মায়া, আমি আর ভাই দুজনই তোর পাশে আছি, তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জুঁইয়ের কথায় মায়া বিষণ্ণতায় বলল, বিয়েটা আটকাতে পারবি জুঁই? আমি কিন্তু হৃদ খানের বউ, বুঝেছিস? আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দিবে না, ভরসা রাখ। জুঁইয়ের কথায় মায়া চুপ থাকলো বলতে মায়ের আর কথা বাড়াতে ইচ্ছে করলো না মানসিক চাপাতলে। যতবার এসব নিয়ে আলোচনা করা হয় ততবার মায়ের ভীষণ মাথা ব্যথা করে, যেমনটা এই মুহূর্তে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ নিতে না অতিরিক্ত মানসিক চাপ মায়া নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়। নয়তো মাথা পেইন দেয় ভীষণ।
আজ দুপুরের খাবার নিচে খেতে যায়নি মায়া, কারণ আজ বাসায় ৩ ফুপি এসেছিল। ওনারা যেদিন বাসায় আসে সেদিন বড়সড় রকমের একটা তর্ক চলবে আরিফের সঙ্গে। আরিফের জন্য ওনারা মায়ার বিয়ের কথাটা আগাতে পারছে না, নয়তো এতদিনে কিছু একটা হয়ে যেত। মায়া ওনাদের আসার আভাস পেয়েই সকাল থেকেই রুমে বসেছিল। বারান্দায় বসে নিচ থেকে ভেসে আসা সকলের চেঁচামেচির শব্দ শুনছিল। আরিফকে গেট ধরে রাগ করে বেরিয়ে যেতে আরিফকে গেট ধরে রাগ করে বেরিয়ে যেতেই ও এখানে বসে দেখছিল, তারপরে জুই আসলো। দুই বোনের কথা চলল কয়েক মুহূর্ত, তারপর সবাই আবারও চুপ। আজকাল মায়াকে নিয়ে পরিবারের প্রায়ই তর্ক-বিতর্কের যুদ্ধ হয়। মায়ের পক্ষ হয়ে যুদ্ধ চালিয়ে যায় একা আরিফ, আর মায়ের বিপক্ষে থাকে সকলেই, বিশেষ করে মায়ের চাচা আর ৩ ফুপি। পরিবারের কমবেশি সকলেই মায়ের অবস্থার জন্য আরিফকে দোষী করে, অথচ আরিফ সেসব কথায় কখনোই পাত্তা দেয় না। কারণ সে দেখেছে হৃদের চোখে বোনের জন্য সত্যিকারের ভালোবাসা। আজ হৃদ পাশে নেই বলে বড় ভাই হিসেবে আরিফ যে তাদের ভালোবাসার পাশে থাকবে না, সেটা তো নয়, তাই না? মায়ের পরিবার নানান যুক্তি দেখায় খানবাড়ির বিরুদ্ধে। সবগুলো যুক্তি যে অহেতুক সেটা নয়, যুক্তিযুক্ত কারণই দেখায়। মায়ের পরিবারের ধারণা খানবাড়ির কেউ মায়াকে তাদের ছেলের যোগ্য পাত্রী বলে মনে করে না, আর না কখনো যোগ্য মনে করবে। বড়লোক ঘরের ছেলে হৃদ খান তার জন্য বংশগত বড়লোক ঘরের মেয়ে বউ করে আনবে খানবাড়ির লোক। অযথা মায়ের পেছনে সময় নষ্ট করবে না তারা। তাছাড়া হৃদ খান যদি সত্যি সত্যি মায়াকে এত ভালোবাসে, তাহলে তাহলে ছেলে ভালোবাসার মান রাখতে অ্যাক্সিডেন্টের এতদিন পর কেন ওই বাড়ির কেউ মায়ের খবর নিল না এখনো? কেন ছেলের অ্যাক্সিডেন্টের ৩০ দিন পরও কেউ মায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইল না? ১ মাস পর্যন্ত কি খান পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত হয়ে আছে যে ২ মিনিট সময় নিয়ে ছেলের বউয়ের খোঁজ নিতে পারছে না? আসলে মায়া কারোর বউটও না। বউ হলে অবশ্যই মায়ার খোঁজ নিত ওই বাড়ির মানুষজন। যে বিয়ের কাবিন নেই, সাক্ষী নেই, কোনো কিছু নেই, সেখানে আবার কিসের বিয়ে? কাবিন সাক্ষী ছাড়া কি বিয়ে হয় নাকি? আবার শুনেছে এই বিয়ের কাজীও নাকি জীবিত নেই। যত সব মিথ্যা কথা, মিথ্যা বাহানা। একটা বিয়ের কি সবকিছুই গায়েব হয়ে যায় নাকি? সামান্য একটা ছবি তো থাকবে দুজনের বিয়ের, তাই না? সবসময় আরিফ বা মায়ের মুখে শুনে এসেছে যে মায়ের বিয়ে হয়েছে হৃদ খানের সঙ্গে, কিন্তু কখনো প্রমাণ পায়নি। এই যুগে এসে এই যুগে এসে কি কেউ মুখের কথা বিশ্বাস করে প্রমাণ ছাড়া? মুখে মুখে তো মানুষ মিথ্যা বলে বেড়ায়, যেমন মায়া নিজের যেমন মুখে মুখে তো মানুষ মিথ্যা বলে বেড়ায়, যেমন মায়া নিজের প্রেমিকের জন্য পাগল হয়ে সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে বিয়ে নিয়ে। আর আরিফ বোনের কষ্টে অন্ধ হয়ে সেও মায়াকে সাপোর্ট করছে মিথ্যা রটানোতে। নয়তো আরিফ নিজেও তো প্রমাণ করতে পারছে না মায়ার কখনো বিয়ে হয়েছিল হৃদের সঙ্গে, সেটা নিয়ে। বসার ঘরে এসব নিয়ে আলোচনা হচ্ছিল মায়ের ৩ ফুপিদের মধ্য। শুক্রবার শুক্রবার হওয়ায় বাড়ির সকল ছেলেরাই আজ বাড়িতে। তবে এই সময় জুম্মার নামাজে গেছে বাড়ির পাশে মসজিদে। রেহানা বেগমের সঙ্গে জুঁইয়ের মা সাবিনা বেগম দাঁড়িয়ে হাতে হাতে রান্নাঘরের কাজ সারছেন স্বামী ভাসুরদের ফেরার আগে আগে। বাসায় এমনিই কলহের শেষ নেই। রান্নায় দেরি হলে যদি আবার কেউ রেগে যায় তো ওনার স্বামী এমনিতেই বারতের মতন জ্বলে ওঠে সবসময়। আজ আবার ৩ বোনের আগমন হয়েছে এই বেলায়। এবার নিশ্চয়ই আবারও ঝামেলা হবে বাসায়। মায়াকে নিয়ে এটা সেটা বলে ভাইদের কান ভরাবে এখন। মায়ের ফুপিরা আবার একটু বেশি তেজি। ছন থেকে পান খসতেই রেগে যান তারা। জুঁইয়ের মা সাবিনা বেগম হাতে হাতে রান্নার ঘরের কাজ শেষ করছেন, আর বারবার অপরাধী দৃষ্টিতে রেহেনা বেগমের দিকে তাকাচ্ছেন। নিজের ছেলে মেয়েদের নিয়ে কেউ এত সমালোচনা করলে কোনো মাই সহ্য করবে না কখনো। ওনার একটা মেয়েই জুঁই। জুঁইকে নিয়ে বাসায় এত কিছু হলে তিনি সে জুঁইকে নিয়ে বাসায় এত কিছু হলে তিনি সেই কখনো বাসায় কান্নাকাটি চিৎকার করে মাথায় তুলে রাখতেন। অথচ রেহানা ভাবি বড় ধৈর্যশীল মানুষ। আদরের ছোট মেয়েটিকে নিয়ে সবার এত কিছু বলার পরও আজ পর্যন্ত ওনাকে কখনো কাঁদতে দেখেনি সাবিনা বেগম। বসের ঘর থেকে ৩ বোনের কথাবার্তা শোনা যাচ্ছে রান্নাঘর পর্যন্ত। সাবিনা বেগমের কানে যখন কথাগুলো আসছে, তখন নিশ্চয়ই বড় ভাবির কানেও যাচ্ছে। আগে মায়াকে নিয়ে কেউ কিছু বললে চেতে উঠতেন তিনি।
কিন্তু আজকাল তিনি প্রতিক্রিয়া দেখান না, চুপ থাকেন। সাবিনা বেগমের ধারণা তিনি হয়তো মায়ের উপর ভীষণ রেগে আছেন, তার জন্য চুপ থাকেন সবকিছুতে। সাবিনা বেগমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হাতের খুন্তিটা তেলে ভাজার উপর চালাতে চালাতে হঠাৎই ঠাস করে ছেড়ে দেন রেহেনা বেগম। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে এগোলো বসার ঘরের দিকে। রেহেনা বেগমকে বসার ঘরের দিকে যেতে দেখেই আঁতকে উঠল সাবিনা বেগম। তৎক্ষণাৎ গ্যাসের চুলাটি বন্ধ করে তিনিও পিছন পিছন ছুটল রেহেনা বেগমের। বড়ভাবে চেতেছেন মানে এখন নিশ্চয়ই ছোটখাটো একটা যুদ্ধ চলবে। সাবিনা বেগম আজ বড়ভাবির পক্ষেই থাকবেন। এই তিনটা বোন সবসময় বাপের বাড়ি এসে বেশি জ্বালায়। ওনারা কেউ কিছু বলতে পারে না স্বামীদের ভয়ে। আজ আর থেমে থাকবে না, বড়ভাবির সঙ্গে তিনি এই বোনদের একটা বিহিত করবে। আমার মেয়ে খারাপ, আমি মেয়ে মানুষ করতে পারি নাই। তারপরও আপনারা কেন আমার মেয়েটাকে রেহাই দিচ্ছেন না? মেয়েটার এত অসুস্থতার মাঝেও কেন মেয়েটার উপর আপনারা এত জুলুম করেছেন? রোজ রোজ কেন আমার মেয়েটাকে নিয়ে আপনারা এই বাড়িতে ঝামেলা করেন? আপনাদের মানসিক টর্চারের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আল্লাহর ওয়াস্তে এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন। ও ছোট মানুষ, বয়সের দোষী না হয় একটা ভুল করেই ফেলেছে। তাই বলে আপনারা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে শোলে চড়াবেন? আপনাদের তো মেয়ে আছে, তাহলে আমার মেয়ের সাথে কেন এত জুলুম করছেন? রেহেনা বেগমের কথায় চটে যায় তিন বোন। মায়ের তিন ফুপির মধ্যে ছোট ফুপি সালেহা বেশ তীক্ষ্ণ। তিনি সবকিছুর কারণ বের করে যুক্তি দেখান। ওনার কথা বাকি দুই বোন দুই ভাই শুনেও বেশি। ওনার কথা বাকি দুই বোন দুই ভাই শুনেও বেশি। সালেহার দুই বোন ফাহিমা আর মাজিদা কিছু বলার আগেই চেতে ওঠেন সালেহা বেগম। তিনি রেহেনা বেগমের কথায় চটে গিয়ে রেগে বললেন, আমাদের বাসায় মেয়ে আছে ভাবি, তবে তোমার মেয়ের মতন মেয়ে আমার পেটে ধরেনি। যে মেয়ে বাপদাদার নাম ডুবাবে, তোমার সম্মান তো আর যাচ্ছে না ভাবি। তুমি হলে পরের মেয়ে, সম্মান নষ্ট হচ্ছে আমাদের বাপ ভাইয়ের। বাইরে বের হয়ে ঘুরে দেখো, মানুষ কি বলে তোমার মেয়েকে নিয়ে। এক কান দুই কান হতে হতে এখন সবাই বলাবলি করছে তোমার মেয়ে প্রেমে ছ্যাঁকা খেয়ে বাড়িতে পাগল হয়ে বসে আছে। মেয়ে মানুষের একটু বদনাম হলে সমাজের চোখ পচে যায়। এই সমাজে মেয়ে মানুষের চরিত্র হতে হবে নিষ্পাপ কলঙ্কহীন, নয়তো ভালো ঘরে বিয়ে দেওয়া যায় না। এই সমাজে পুরুষ মানুষের কলঙ্ক হয় না ভাবি, মেয়েদেরই হয়। তোমার মেয়ে আমাদের রক্ত, তাই রক্তকে কেউ কিছু বললে শরীরে এমনি আগুন লাগে। সেজন্য চাচ্ছি মেয়েটার ভালো হোক। সময় থাকতে ভালোয় ভালোয় কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়েটা সুস্থ হয়ে যেত। সঙ্গে এসব বদনামও ধামাচাপা হয়ে যাবে। কিন্তু তোমার কিন্তু তোমাদের মা ছেলের মতিগতি তো অন্যরকম। যতদিন মেয়েটা না পচে যায় ততদিন তোমাদের শান্তি নাই। মায়ের ছোট ফুপি সালেহার কথার যুক্তি একেবারে ফেলার নয় বলে দাবি করল বাকি দুই বোন। আমাদের সমাজে যথারীতি এমনটাই হয়ে যাচ্ছে আজও। মেয়েদের বদনাম হওয়া থেকে বাঁচাতে চাইলে জলদি জলদি মেয়ের বিয়ে দিয়ে দাও, নয়তো সমাজের মানুষ ছিছি করবে। যেমনটা মায়ের ক্ষেত্রে হয়েছে। মায়ের বদনাম সবখানে ছড়িয়ে পড়ায় সেজন্যই মায়ের ফুপ্পি আর চাচারা মিলে চাচ্ছেন মায়াকে বিয়ে দিয়ে বদনামগুলো ধামাচাপা দিতে। যদিও মায়া অসুস্থ, তবে নতুন পরিবেশ আর স্বামী সঙ্গ পেলে মায়াও দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটাই সকলের ধারণা। সেজন্য এতদিন ধরে মনের বিরুদ্ধে গিয়ে হলেও রেহেনা বেগম চুপ ছিলেন তাদের সামনে। কিন্তু আজ আর চুপ থাকতে পারল না। এই ভাই বোনদের মানসিক চাপের কারণে ওনার মেয়েটা দিন বা দিন আরও অসুস্থ হয়ে পড়েছে। ওনার সুন্দর সুস্বাস্থ্য মেয়েটা এক মাসে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটা যদি একটা প্রেম করেই থাকে, তাহলে ওকে অন্তত কয়েকটা দিনের সময় দিক এসব থেকে আস্তে আস্তে ফিরে আসার জন্য। তা না করে সবাই মেয়েটাকে ঘরবন্দি করে আরও চাপ প্রয়োগ করেছে। মা হয়ে তিনি মেয়েটার মুখের দিকে তাকাতে পারেন না। ওনার হাসিখুশি মেয়েটা সবসময় চুপচাপ বসে থাকেন, কারোর সাথে কথা বলে না, ঠিকঠাকভাবে খায় না, অঘুমে সারা রাত চেয়ে থাকে, বারবার অজ্ঞান হয়ে যায়, অকারণে কাঁদে। এসব কি এদের কারোর চোখে পড়ে না? শুধু লোক দেখানো, সমাজের কাছে বদনাম হওয়ার ভয়ে ওনার জীবন্ত মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলবে এরা। আজ আরিফ মায়ের পাশে না থাকলে সবাই মিলে পিষে ফেলতো মেয়েটাকে এরা। ওনার মেয়ে পচে গেলে যাক, ওনার পচা গলা মেয়েকে সারা জীবন বুকে আগলিয়ে রাখবেন তিনি। তারপরও মা হয়ে আজ তিনি চুপ থাকবে না। দরকার হলে মেয়েকে নিয়ে তিনি স্বামীঘর ত্যাগ করবেন, তারপরও আজ এর একটা বিহিত করেই ছাড়বেন।
আমরা বুঝি আমরা বুঝি মেয়ের ভালো কোনটাতে হবে। সমাজে বদনাম হলে হোক, আমার অসুস্থ মেয়েটাকে আমি বিয়ে দিব না। আপনারা যত যাই কিছু বলুন না কেন। আমার মেয়ে পচে গেলে যাক। আমার পচা মেয়েকে নিয়েই আমি ভালো আছি। দরকার হলে মেয়েকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনারাই আপনাদের বাড়িতে সম্মান বাঁচিয়ে থাকুন। তোমার যাওয়ার হলে তুমি একা যাও ভাবি। মেয়ে তোমার একার না, এই বাড়ির মেয়ে মায়া। সে আমাদের রক্ত হয়। আমরা আমাদের মেয়ের ভালো-মন্দ বুঝবো। এই সমাজে তুমি তো আর কেউ না। আর আর না তোমার বাপ ভাইয়ের কোথাও সম্মান যাচ্ছে। মা হয়ে খেয়াল করেছো মেয়েটা যে দিন, দিন আরো পাগল হয়ে যাচ্ছে সেটা? সালেহা বেগমের মুখে বারবার মায়া পাগল সেটা শুনতেই রাগে চেতে ওঠেন রেহানা বেগম। ওনার মেয়ে পাগল না। এই পরিস্থিতিতে একটু মানসিক চাপে আছে। তবে মায়া সবকিছুই ঠিকই শুনতে বুঝতে পারে। অথচ এই ৩ বোন মিলে সবসময় ওনার ভালো মেয়েটাকে পাগল, পাগল বলে বেড়ায়। রেহেনা বেগম সালেহা বেগমের কথায় চেতে উঠে বললেন, "আমার মেয়ে পাগল না, ও সুস্থ। আপনারা সবাই মিলে আমার ভালো মেয়েটাকে বারবার পাগল বলে ওকে পাগল বানাচ্ছেন। আপনাদের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আপনারা এর জন্য দায়ী।" কাটা ঘায়ে নুনের ছিটার মতন তেলে বেগুনে জ্বলে উঠল সালেহা বেগম। রেহেনা বেগমের কথায় কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে বলল, "আমরা তোমার মেয়েকে পাগল বানাচ্ছি ভাবি? আমরা? এটা তুমি বলতে পারলে? মায়া কি আমাদের মেয়ে না? আমাদের রক্ত না ও? আম আমরা কি ওর ক্ষতি করতে চাইবো কখনো? আমরা চাই না ও দ্রুত সুস্থ হয়ে যাক। তুমি কিভাবে বললে আমরা মায়াকে পাগল বানাচ্ছি? এত ডাক্তার, এত এত ওষুধাদির জন্য দৌড়াদৌড়ি কে করছে? আমি করছি না। তাহলে আজ তুমি কিভাবে বললে মায়ের অসুস্থতার জন্য আমি আমরা দায়ী? তোমার মেয়ে কি সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে ভালো হয়ে যাবে ভাবি? ওকে নতুন পরিবেশ, নতুন মানুষ দিতে ডাক্তার বলেছে সেজন্য ওকে আমরা বিয়ে দিতে চাইছি। অথচ তুমি আজ আমাদের দোষী করছো সবকিছুর জন্য। সালেহা বেগমের কথা শেষ হতে না হতেই বসার ঘরে উপস্থিত হলো আরিফ, শফিকুল ইসলাম আর জুঁইয়ের বাবা সাজিদুল ইসলাম। তিনজনের গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি। বসার ঘরে ঢুকতে ঢুকতেই তিনজনই শুনছে সালেহা বেগমের আবেগময় কথা। শফিকুল ইসলাম গম্ভীর চোখে বউ আর বোনদের দিকে তাকালে সাজিদুল ইসলাম তৎক্ষণাৎ রেগে যায় বোনের চোখে পানি দেখে। রেহেনা বেগমের সম্পর্কে বড় ভাবি হয় বলে বেয়াদবি করা ঠিক হবে না। এজন্য তিনি বাসার সবার উদ্দেশ্যে রেহেনা বেগমকে কটাক্ষ করে বললেন, "এই ঘরের পুরুষরা এখনো জীবিত আছে, মরেনি কেউ। তাই এই বাড়ির মহিলা সর্দারের প্রয়োজন নেই। আমরা পুরুষরা সব মরে গেলে না হয় তখন মহিলা সর্দারে ঘর চলবে।" মায়ের প্রতি হওয়া অন্যায় থেকে দীর্ঘ সময়ের রাগ ভেতরে পুষে রেখেছিল রেহানা বেগম। আজ পর্যন্ত তিনি স্বামীর মুখে, মুখে তর্ক করেননি। কিন্তু আজ যেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙল। ওনারা ছোট মেয়েটার প্রতি যে অন্যায় হচ্ছে সেটা বাবা হয়ে কিভাবে শফিকুল ইসলাম চুপ থাকেন শুধু লোক দেখানো সমাজের ভয়ে। রেহেনা বেগম আজ থেমে থাকবে না। সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, "এই ঘরের বউরা সত্যি কথা বললে মহিলা সর্দার হয়ে যায়। আর এই বাড়ির মেয়েরা সর্দারি করলে তখন ঠিক আছে। তখন কেউ মহিলা সর্দার হয় না। আমি এই বাড়ির পুরুষ মহিলা কারোর সর্দারি মানব না। কেউ আমার বাচ্চা মেয়েটার উপর জোর করলে আমি তখন স্বামী সমাজে দেবর কাউকে মানব না।" সাজিদুল ইসলাম আগের ন্যায় রাগান্বিত গলায় বললেন, "আপনার মেয়ে যখন আমাদের জন্য কাঁধে করে বদনাম বয়ে আনছিল তখন আপনি কই ছিলেন? তখন কেন বুঝালেন না মেয়েকে? আপনার মেয়ের জন্য বাহিরে মুখ দেখাতে পারছি না আমরা। আপনি আমাদের থেকে ভালো এই বাড়ির মেয়ের কথা চিন্তা করবেন না। আমরা বুঝবো আমাদের মেয়ের সঙ্গে কি করা লাগে। আপনি বরং আপনার সংসার সামলান। বাকিটা বাড়ির পুরুষরা সামলিয়ে নিবে।" সাজিদুল ইসলামের কথায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মাথার টুপিটা পকেটে গোজালো। রোজ, রোজ একই বিষয়ে বাপ চাচার সঙ্গে তর্ক করতে, করতে সে আজ ক্লান্ত। তাই সে একটা ডিসিশন নিয়েছে। এই বাড়িতে থাকলে মায়া আর ভালো হয়ে উঠবে না। আর না কখনো এই বাড়ির পরিস্থিতি ঠিক হবে। মায়ের সুস্থতার কথা চিন্তা করে হলেও আরিফকে এই বাড়ি, এই পরিবেশ ত্যাগ করতে হবে। অন্তত যতদিন না রিদ খান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে, ততদিন আরিফের সঙ্গে মায়াকে রাখবে। এই বাড়িতে আর ফিরবে না সে। এই বাড়ির পরিবেশ অসুস্থ হয়ে গেছে। আরিফ হাতে টুপিটা
আরিফ হাতের টুপিটা পকেটে গুজাতে গুজাতে রেহেনা বেগমকে ডেকে সকলের উদ্দেশ্যে বলল, আম্মু সামনের সপ্তাহে মায়াকে নিয়ে আমি চট্টগ্রামে ফিরব। মায়া এই পরিবেশে থেকে সুস্থ হবে না। এই বাড়ির পরিবেশ অসুস্থ আর নোংরা হয়ে গেছে। এখানে শ্বাস ফেলতেও দম বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অন্তত তোমার স্বামী সংসার থেকে ছেলের ভাড়া ঘরে সম্মানে থাকবে আম্মু। যদি ছেলে মেয়েদের সাথে থাকতে চাও তাহলে রেডি থাকো। এক কাপড়ে ঘর থেকে নিয়ে যাব। আজই তোমাদের নিয়ে যেতাম, কিন্তু আজ রাতে আমাকে ইন্ডিয়া যেতে হবে কয়েকদিনের জন্য। আমাকে ছাড়া অপরিচিত পরিবেশে তুমি মায়াকে নিয়ে হিমশিম খাবে বলে আরও কয়েকটা দিন কষ্ট করে এই বাড়িতে থেকে যাও আম্মু। জরুরি না হলে তোমাদের ছেড়ে আজ কখনোই যেতাম না। তুমি যাবে আমার সাথে আম্মু? ছেলের কথায় টলমল করা চোখে শাড়ির আঁচল মুছতে মুছতে রেহেনা বেগম বললেন, আমি অবশ্যই আমার ছেলের সঙ্গে যাব বাবা। আমার ছেলেমেয়ে যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। এ ঘরে আমার কোনো প্রয়োজন আর নেই। মা ছেলের কথায় চেতে উঠলেন সবাই। শফিকুল ইসলাম, সাজিদুল ইসলাম দুই ভাই যখন আরিফের বিরুদ্ধতা করবে, তার আগেই আরিফ ক্লান্তিটা টেনে শান্ত গলায় বাপ চাচার উদ্দেশ্যে বলল, আমি বড্ড ক্লান্ত বাবা, আর ঝামেলা ভালো লাগছে না। এই বাড়ির পরিবেশে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। প্লিজ আজ আর না। মা বোন দুজনকে আমি আমার সাথে নিয়ে যাব আগামী সপ্তাহে। যদি আপনাদের কিছু বলার বা করার থাকে তাহলে বলবো, আগে এই বাড়ির পরিবেশ ঠিক করেন, নয়তো আমাকে আটকাতে পারবেন না। কথাগুলো বলি আরিফ ঘাড় ঘুরিয়ে তাকালো রেহেনা বেগমের দিকে। শান্ত স্বরে আবারও বলল, কাল মায়ের বান্ধবী রাফা নামের একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু। কাল মায়ের বান্ধবী রাফা নামের একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু। মেয়েটা মায়ের খুব ভালো বান্ধবী। আমাকে ভাই ভাই বলে ডাকে। মেয়েটার খেয়াল রেখো। মায়ের সাথে রাফা থাকলে মায়ের মনটা ভালো থাকবে। ছেলের কথায় রেহেনা বেগম সম্মতি জানাতেই আরিফ সবাইকে উপেক্ষা করে নিজের ঘরের দিকে চলল। আরিফ চলে যেতেই রেহেনা বেগমও রান্নাঘরে ঢুকে গেল। পেছন পেছন সাবিনা বেগমও গেল সেই দিকে। উপস্থিত 5 ভাই বোন একে অপরের মুখ চাওয়াচাই করে তাকালো। শফিকুল ইসলাম গম্ভীর মুখে বসার ঘর ত্যাগ করতে চাইলেই সাজিদুল ইসলাম এগোলো বোনদের দিকে। আরিফ নিজের ঘরে যেতে যেতে শুনল ফুপিদের কথাবার্তা চাচার সঙ্গে। ওরা আবারও মায়ের বিয়ের বিষয়টা টেনে আলোচনা করেছে। আরিফ বুক ফুলিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। এখানে সে একটা মস্ত বড় ভুল করেছে। যেদিন হৃদমায়ার বিয়ের সম্পর্কে সে শুনেছিল, সেদিন যদি সে রাগ করে না থেকে বরং হৃদমায়ার বিয়ের সত্যায়িত যাচাই বাছাই করত, তাহলে আজ এত কথা শুনতে হতো না। প্রমাণ দেখিয়ে বাড়ির সবাইকেও চুপ করিয়ে দিত। আরিফ হৃদমায়ার বিয়ের সম্পর্কে যতটুকু জানে সবটা সে মায়ের মুখেই শুনেছে। কারণ হৃদ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সেও দুজনের বিয়ের বিষয়টা ওইভাবে ঘেঁটে দেখেনি। আদৌ হৃদমায়ার বিয়ে হয়েছে কিনা, কিংবা তাদের কাবিননামা আছে কিনা, কোথায় দুজনের বিয়ে হয়েছিল, সে কিছুই জানতো না। পারিবারিক ঝামেলায় এখন মায়ের মুখে সব শুনতে পারলো। আসলে হৃদমায়ার বিয়ের কোনো কাজী কোনো প্রমাণই নেই। আর প্রমাণ ছাড়া যে পরিবারকে কখনো বোঝাতে পারবে না, সেটাও জানে আরিফ। মায়ের বিয়ের কাবিননামার অন্তত একটা কপি হৃদ খানের থেকে নিয়ে আরিফের কাছে রাখার দরকার ছিল। আরিফ জানে হৃদ কখনো মিথ্যা বলবে না। সে যখন বলেছে হৃদ মায়ের বিয়ে হয়েছে, তার মানে বিয়েটা সত্যি সত্যিই হয়েছিল। কিন্তু মুখের কথায় তো আর পরিবারকে বোঝানো যাবে না। সেজন্য আরিফের খুব করে মনে হলো মায়ের বিয়ের কাবিননামাটা অন্তত রাখার দরকার ছিল তার। এর মাঝে আরিফ আবারও আসিফকে কল দিয়েছিল জানতে তার কাছে হৃদমায়ার বিয়ের কাবিননামা বা অন্য কোনো ডকুমেন্টস আছে কিনা। ব্যস্ততায় আসিফ জানায় হৃদের পার্সোনাল ডকুমেন্টস হৃদ নিজের কাছে রাখে। এসব আসিফ বা বাড়ির অন্য কারোর কাছে পাওয়া যাবে না। হতাশায় আরিফ তারপর থেকে আসিফের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিল। হৃদের খবর জানতে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা হতো না তাদের মাঝে। হৃদের জ্ঞান এখনো ফিরল না। আজ 1 মাস হতে চলল। তবে এর মাঝে 2-1 দিন হৃদের বডি পার্ট অল্প স্বল্প নড়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে শোনা যায়। ডাক্তার আশা করছেন খুব দ্রুত হৃদের হুঁশ ফিরে আসবে। তবে মায়া হৃদের কোনো খবর জানে না। সেদিন রাতেই আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসায়িক কাজে। পরদিন আর রাফা আসলো না। রাফা আসলো আরও 2 দিন পর। ঘটনাটি রাফা আসার 1 দিন আগে আর হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার 32 দিনের মাথায় এক সন্ধ্যায় মায়া বসেছিল। তক্ষুনি হাতে ভাতের প্লেট চেপে কক্ষে ঢুকলো মায়ার মা রেহেনা বেগম। মায়ের উপর ওনার অসীম রাগ, যেটা চোখে মুখে ফুটে উঠেছে ওনার। বাসায় আজ আবার মায়ের 3 ফুপি এসেছিল।
তবে তারা বাসায় তেমন কোনো ঝামেলা না করলেও রেহেনা বেগমকে যা নয় তা শুনিয়ে গেছেন মায়ার জন্য। তিনি সন্তান মানুষ করতে পারেননি, এজন্য স্বামী দেবর ননদিনীরা সকলেই ওনাকে কথা শুনিয়ে চলে যায় আজকাল। কথা শুনিয়ে চলে আজকাল। বিয়ের এত বছর পরে সে মেয়ের জন্য এইভাবে সকলের কাছে অপমানিত হতে হবে, সেটা সত্যিই লজ্জাজনক। ওনার মেয়ে না হয় ছোট বলে প্রেম করেই ফেলেছে, সেজন্য মেয়েকে শরীরের আগায় রেখেছে সকলে। ওনার মেয়েটা যে অসুস্থ সেই খেয়াল রাখছে কেউ? ফাঁসির অপরাধীর সাথেও এত জুলুম করে না যতটা চাপ ওনার মেয়ের উপর করছে। তার উপর আবার ওনার বড় মেয়ে স্বামীর সংসার ছেড়ে আজ বাপের বাড়িতে এসে উঠেছেন। মায়ের জন্য নাকি মুক্তার সংসার ভাঙতে চলেছে, এজন্য আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে এই বাড়িতে। ওনার মেয়েদের উপর থেকে যেন বিপদ কাটছেই না, একটার পর একটা বিপদ এসে পড়ছে এই বাড়িতে। আজ আরিফও নেই বাড়িতে যে মায়ের হয়ে কথা বলবে। উনি একা, উনি কারোর সাথে কথায় পেরে ওঠে না। আল্লাহ, তুমি ওনার মেয়ের উপর সহায় হও। এসব বিপদ থেকে ওনার মেয়েকে দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আমিন। মনে মনে আমিন বলে রেহেনা বেগম চোখ ভরা পানি নিয়ে মায়ের কক্ষে ঢোকার আগে শাড়ির আঁচলে চোখের পানি মুছে এক হাতে ভাতের প্লেট আর অন্য হাতে পানির গ্লাস নিয়ে ঢুকলো ঘরে। মায়া জুই খাটের দুই কোণায় বসেছিল। রেহেনা বেগমের উপস্থিতিতে দুজন তাকালো ওনার দিকে। উনি রাগী ভঙ্গিতে মায়ের দিকে এগোলো। হাতের গ্লাসটা ঠাস করে কর্নারে টেবিলের উপর রেখে ভাতের প্লেটে হাত দিল। মায়ের পছন্দের মাছ ভাত তিনি নিয়ে এসেছেন। মেয়েটা খাবার একেবারেই খায় না, নিচেও যায় না। রেহেনা বেগম ভাত মাখো মাখো করে মায়ের মুখে দিতে দিতে তিক্ত গলায় তিনি বললেন, আমি একটা নষ্টা মেয়ে পেটে ধরেছি। ছোট বয়সে পড়ালেখা না করে নাগর ধরেছে। সবাই ঠিকই বলে, সব দোষ আমার পেটের। মেয়েকে শিক্ষা দিতে পারিনি, সেজন্য পরিবারের সম্মানের কথা চিন্তা না করে বেটার জন্য পাগল হয়ে ঘরে বসে আছে। আমারে মানুষ থুথু করে যায়। আসলে আমি মানুষের থুথু ফেলারই যোগ্য। একটা পাপ পেটে ধরেছি আমি। মানুষ যেন এমন পাপার জন্ম না দেয় কেউ। মুখে ভাত নিয়ে মায়ের চোখ টলমল করে উঠল মায়ের কথায়। রেহেনা বেগম ফের মায়ের মুখে ভাত ঠুসে দিতে দিতে রাগে দুঃখে কষ্টে কান্না করতে করতে বললেন, সবাই বলে তুই নাকি পাগল হয়ে ঘরে বসে আছিস বেড়ার জন্য। আর বড়টার সংসার ভাঙতে চলেছে তোর জন্য। তুই যে বেড়ারে পছন্দ করিস, ওই ছেলের আরেকটা প্রেমিকা আছে নাকি শশী নামে। ওই ওই মেয়ের মা আইসা মুক্তার শ্বশুর বাড়িতে হামলা করেছে, মুক্তার গায়েও হাত তুলেছে, সেজন্য স্বামী ঘর ছাইরা বাপের ঘরে আইয়া উঠছে তোর বোন। তোর ছোট চাচা মুক্তারে নিয়ে গেছে ওর শ্বশুরবাড়ির নামে মামলা করতে। আজ তোর জন্য আমার সুন্দর সংসারটায় আগুন লাগলো। না তুই ওই ছেলের পিছনে যেতি, আর না মুক্তার সংসারটা ভাঙতো। তুই পাগল না হয়ে একেবারে মরে গেলেও পারতি, সবাই শান্তিতে থাকতো। তুই মরে যা, নয়তো আমাকে মেরে ফেল। রোজ রোজ এত অশান্তি ভালো লাগছে না। মায়ের কথায় মুখে ভাত নেই মায়ার ডুকরে কেঁদে উঠল। অসুস্থ মায়ার সারা শরীর মুহূর্তেই যেন তরতর করে কেঁপে উঠতেই মুখে ভাত নিয়ে মায়া কোনো রকমের ডাকলো রেহেনা বেগমকে। আম্মু, আম্মু, আম্মু। জুই পাশে থেকে এসে জাপটে জড়িয়ে ধরল মায়াকে। রেহেনা বেগমকে বাধা দিয়ে বলল, এসব কি বলছেন বড় আম্মু? মায়া মরবে কেন? এখানে মায়ার কি দোষ? রেহেনা বেগম হাত ছাড়া দিয়েই মায়ার থেকে জুইকে ছাড়িয়ে দিতে দিতে বলল, তুই ওর থেকে দূরে থাকবি জুই, নয়তো তুই ওর মতন খারাপ হয়ে যাবি। যা তুই মুক্তার রুমে যা। জুই জেদ্দি গলায় বলল, না আমি যাব না, এখানেই থাকবো। রেহেনা বেগম জুঁইয়ের কথায় পাত্তা না দিয়ে পরপর ভাতের লোকমা ঠুসে ঠুসে ঢুকালো মায়ের মুখে। মায়ের ডুকরে কান্নায় ভাত চিবোতে পারছিল না। নাকে মুখে কাশি উঠে যাওয়াতে তিনি হাতের কাছের গ্লাসটা উঠিয়ে মায়ের মুখে ধরল। মায়ের মুখে পান মায়ের মুখ চেপে পানিটা খাওয়াতে খাওয়াতে মায়ের মুখে ভাত নিয়েই জ্ঞান হারালো শরীর কাঁপতে কাঁপতে অতিরিক্ত মানসিক চাপে। রেহেনা বেগমের রাগ তক্ষুনি মাটি হয়ে গেল। মায়াকে জ্ঞান হারাতে দেখে তিনি দ্রুততায় হাতের প্লেট আর গ্লাসটা টেবিলে রেখে মায়াকে ধরতে চাইলে তার আগেই জুই মায়ের কাছে এগিয়ে আসে। রেহেনা রেহেনা বেগম জুইয়ের কাছ থেকে মায়াকে ছিনিয়ে নিতেই হু হু করে ডুকরে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাদে। যাই হোক,
এখন আবার প্লট চেঞ্জ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাতের শেষ প্রহর কাটিয়ে ধরণীতে ভোরের আভাস। রাতের শেষ প্রহর কাটিয়ে ধরণীতে ভোরের আভাস। চারপাশের অন্ধকার আবছায়া তখনও কাটেনি পুরোপুরি। সকাল 4:56 কি 57 ঘরে হৃদের রেগুলার চেক আপের ডাক্তাররা উপস্থিত। সঙ্গে খান পরিবারের সকলেই কেবিনে জমাট বেঁধে দাঁড়িয়ে। হৃদের অ্যাক্সিডেন্টের বিগত ৪৫ দিনের পর আজ হৃদের হুঁশ ফিরেছে। যদিও এখনও চোখ মেলে তাকায়নি, তবে ডাক্তারদের খবর পেয়ে শেষ রাতের মধ্যেই খান পরিবারের সকলে হসপিটালে ভিড় জমিয়েছে খুশিতে। হৃদ চোখ মেলে যেন আপনজন সকলকে পাশে পায় সেই আশ্বস্তে। যদিও হৃদের শরীরে বিগত 1 সপ্তাহ ধরেই রেসপন্স করছিল, তবে আজ সজ্ঞানে ফিরবে বলে এমনটাই জানায় ডক্টররা। হলো তাই। সকাল 5:07 হৃদের হুঁশ ফিরল। নাকে অক্সিজেনের নলটা বাঁধা। অল্প মাথা দুলিয়ে বেশ অনেকটা সময় নিয়ে হুঁশে ফিরল হৃদ। বন্ধ চোখের পাতা টেনে খুলতে গিয়ে আবারও জাপটিয়ে বন্ধ করে নিল সে। অনেকদিন পর হঠাৎ আলোর তেজ রশ্মিটা যেন হুট করে হৃদের চোখে সইল না। তাই ডক্টর নার্সকে বলে রুমের আলো কমিয়ে দিতে রুমের আলো কমিয়ে দিতে। রুমের আলো কমিয়ে দিতেই হৃদ ঝাপসা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করতেই অল্প আলোয় দেখল বেশ অনেকগুলো পরিচিত মুখকে। মাথার অসহ্য ব্যথা অনুভব হতেই হৃদ বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে নিজের বাম হাতটা মাথায় রাখতে চাইলে সেই হাতটা কেঁপে উঠল দুর্বলতায়। পাশে দাঁড়ানো ডক্টর তৎক্ষণাৎ হৃদের হাত ধরে সাহায্য করলো ভারসাম্য রাখতে। হৃদ কোথায় আছে, তার সাথে কি হয়েছে, সেসব হুট করেই কেন কিছু মনে করতে পারল না। আর না আশেপাশের উৎসুক মানুষগুলো কারা সেটাও ঠাহর করতে পারল। শুধু বিরক্তিতে কেমন কপাল কুঁচকে রাখছে বারবার। ঝটকায় ডাক্তারের হাতটাও ছাড়িয়ে নিল নিজের থেকে। অল্প আওয়াজে কিছু বলতে চেয়ে ঠোঁট নড়ল। স্পষ্ট ভাষায় কিছু বলতে না পেরে পুনরায় চোখ মেলে তাকালো সামনে। এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হলো, সেই সাথে পরিচিত লাগলো সবাইকে। একপাশে সুফিয়া খান রাদিফ দাঁড়িয়ে, অন্য পাশে নিহাল খান আয়ন আর ডাক্তার সহ 2জন নার্স। পায়ের কাছে আরাফ খান হেনা খানের সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে। সকলের মাঝে খুশির অশ্রু। হৃদ তাদের হাসি কান্নার ব্যাপারটা তখনও বুঝলো না, আর না ধরতে পারলো এই অসময়ে সকলে কেন হৃদের রুমে ভিড় জমিয়ে দাঁড়িয়ে। তার অসহ্য মাথা ব্যথাটাও কমছে না। বিরক্তিতে হৃদ হুট করে উঠে বসতে চাইলে হাতের ক্যানোলা আর নাকের অক্সিজেনের নলে টান খেয়ে হৃদ বিরক্তিতে উঠে বসতে বসতে দুহাতে টেনে নাকের নল আর বাম হাতের ক্যানোলা খুলে ফেলতে ফেলতে বলল, বাল, এই বালছাল কে লাগাইছে আমার হাতে, ফালা এগুলা, অসহ্য। হৃদ চট করে মনে করতে পারল না হৃদের অ্যাক্সিডেন্টের বিষয়টা। নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা। আর না বুঝতে পারলো তার মাথা ব্যথার কারণটা। তার মনে হলো সে ঘুম থেকে সবেমাত্র উঠে বসেছে মাত্র। কোথায় আছে, কেন আছে, এই বিষয়গুলো এখনো হৃদের বোধগম্যে নেই। হৃদের 2 হাত টেনে টুনে সবকিছু খুলে ফেলতে দেখে উপস্থিত সকলেই আঁতকে উঠল। আয়ন অস্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল, এসব কি করছিস হৃদ, থাম প্লিজ, তুই অসুস্থ। আয়নের কথায় অধৈর্য হৃদ বিরক্তিতে বলল, বালের অসুস্থ আমি, সর সামনে থেকে, আমার রুমে কি তোদের, বের হ, যা। কথাগুলো বলতে বলতে হৃদ পেট গলিয়ে রক্তবমি করতেই ছেলেকে তৎক্ষণাৎ দুহাতে জাপটে জড়িয়ে ধরল সুফিয়া খান। হৃদের খালি পেটে তেমন কিছু না থাকায় গলায় আটকে থাকা মরা রক্তটুকু বের হতেই হৃদ আবারও নিস্তেজ হয়ে পড়ল। উপস্থিত ডক্টররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করলো পরিবারের সকলকে বাইরে যেতে, পেশেন্টের কাছে ভিড় না জমিয়ে। উপস্থিত সকলেই দিমনা করলো বের হতে। সবাই হৃদের সঙ্গে কথা বলতে চায়, অথচ হৃদ অকারণে অধৈর্য হয়ে লেগে যাচ্ছে বারবার। গায়ের উপর ডক্টরের হাতটাও বিরক্তিতে ঝটকা মেরে ফেলে দিতে দিতে বলল, বাল, মেয়ে মানুষের মতন হাতাহাতি করছেন কেন, সরেন। হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষায় বলা কথাগুলো ইউরোপিয়ান ডক্টরদের বোধগম্য না হলেও উপস্থিত সকলে বেশ থমথমে মুখে দাঁড়িয়ে। হোশে ফেরার পর থেকে হৃদ অকারণে বিরক্ত আর রেগে যাওয়ার কারণটা সকলে বুঝতে না পারলেও ডক্টর হৃদের মেজাজ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং খুব স্বাভাবিকের ন্যায় হাস্যোজ্জ্বল মুখে তিনি নিজ ভাষায় হৃদের উদ্দেশ্যে বলল,
নাও ইউ আর পারফেক্ট হেলদি ইয়াং ম্যান। রিত কিছু বলবে তার আগে একজন নার্স কাপে করে অল্প গরম পানি নিয়ে আসলো রিতের গলায় আটকে থাকা রক্তটুকু পরিষ্কার করতে। রিত সুন্দরী নার্সটিকে দেখে নাক মুখ কুঁচকে ফেলতেই সোফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি। হৃদের হুঁশ ফেরার পর হৃদের হুঁশ ফেরার পর থেকেই তিনি নীরব দর্শক ছিল, ছেলের মতিগতি লক্ষ্য করছিল। অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুডে পরিবর্তন এসেছে। এবার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এখনো বোঝা দেয়। তিনি হৃদের কপালে হাত রাখতেই হৃদ ঘাড় বেঁকে তাকালো মায়ের দিকে। চোখের সামনে মাকে দেখে একই মেজাজে বলল, এত রাতে আমার রুমে কি তোমাদের? বিরক্ত লাগছে, যাও সবাই। সোফিয়া খান বেশ শান্তভাবে হৃদের পিঠে হাত বুলিয়ে কাপে গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল, ঠিক আছে, সবাই চলে যাবে। আগে তুমি গরম পানিটুকু দিয়ে গলা পরিষ্কার করো, তারপর। হৃদ মুখে পানিটুকু নিল না, বরং দুহাতে মাথা চেপে ধরে শুধালো, আমার মাথা ব্যথা করছে কেন? আসিফ কই? আসিফকে ডাক দাও। হাতের কাপটা চেপেই সোফিয়া খান শান্ত গলায় উত্তর করল, আসিফ নেই। আসিফ নেই কথাটা শুনে আবারও চট করে মেজাজ খারাপ হলো হৃদের। বিরক্তিতে বলল, আসিফ নেই মানে মারা গেছে ও? সোফিয়া খানের একই শান্ত উত্তর আসলো তক্ষুনি, না মরে নাই, আছে। তাহলে ডাক দাও। সোফিয়া খানকে বলতে না দিয়ে কথার মাঝেই রাদিফ উত্তর করে বলল, ভাই তুমি আগে রেস্ট করো, আসিফ ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলো। তোরে জ্ঞান দিতে বলছি? তোরে বলছি ডাক দিতে। হৃদ অকারণেই সবার উপর রেগে যাচ্ছে দেখে সোফিয়া খান রাদিফকে থামিয়ে হৃদকে শুধিয়ে বলল, তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই, তুমি হসপিটালে আছো হৃদ, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে? সোফিয়া খানের কথায় হৃদের কপালে তীক্ষ্ণ ভাঁজ হয়। 1 মিনিট চুপ করে যেতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকালের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল, আচানক একটা ট্রাক তাকে চাপা দেয়, তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ে। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল উম, জ্ঞান হারানোর আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে। তার বউ তার পাশেই ছিল। বউয়ের কথা মাথায় আসতেই হৃদ চট করে আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করলো। আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেল, শুধু তার বউ আর আসিফকে ছাড়া। বেয়াদব বউটা তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসলো না দেখা করতে, নাকি এসেছে? যদি এসে থাকে তাহলে হৃদের যে হুঁশ ফিরেছে সেই খবর পায়নি এখনো, নাকি হসপিটালের মধ্যেই পড়ে পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে। শান্ত হয়ে যাওয়া মেজাজটা আবারও খিচে গেল মায়ের উপর। তার হুঁশ ফেরার পর কেন বেয়াদব বউটা তার হুঁশ ফেরার পর কেন দেখতে পেল না বেয়াদব বউকে দেখতে পেল না, সেই কারণে। হৃদের খিচে যাওয়া মেজাজে কিছু বলবে তার আগে আবারও মাথার চক্কর দিয়ে উঠল হৃদের। শরীর দুর্বল থাকায় ঝুলে পড়ে যেতে দেখে ডাক্তার সহ প্রায় সকলেই হৃদকে ধরলো। হৃদ শরীর ছেড়ে বেটে শুয়ে পড়তে পড়তে ডক্টর মুহূর্তেই হৃদের নাকে অক্সিজেনের নল লাগাতে চাইল। হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট গলায় বলল, আমার বউ কই আম্মু? হৃদের ছোট কথায় সুফিয়া খানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ছেলে যে বিয়ে করেছে, তার যে বউ আছে, এতদিন ওনার মাথায় ছিল না। ছেলের টেনশনে টেনশনে বাকি সবকিছু ভুলে বসেছিল তিনি। কিন্তু ছেলে সজ্ঞানে ফিরে সে তার বউয়ের খোঁজ করছে দেখে তিনি তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল। মূলত উনি নিজেও জানেন না ওনার ছেলের বউ কোথায় আছে, কেমন আছে। স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে সেটাও এতদিন ওনার ধারণাতে ছিল না। সোফিয়া খানকে উত্তর করতে না দেখে হৃদ একই প্রশ্নটা করলো, আমার বউ কই? সোফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো, তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। রাদিফ, আয়ন, হেনা খান, আরাফ খান, নিহাল খান, এমনকি আয়নের মা বাবাও সোফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধী দৃষ্টিতে। সকলেই জানে হৃদ বিবাহিত, অথচ অথচ কারোর কাছে হৃদের বউয়ের কোনো খবর নেই। সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেহুশরত হৃদের দিকে। ডক্টর হৃদের ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। তিনি সেদিকে তাকিয়ে থেকে আয়নের উদ্দেশ্যে বলল, আসিফকে ফোন দাও আয়ন, বলো মায়াকে ভিডিও কলে আসতে। জি মামি। যাই হোক, এখন হচ্ছে প্লট চেঞ্জ হয়েছে। দুপুর 12টার ঘরে তীব্র ঠান্ডায় তুষারপাতে তলিয়ে লন্ডন শহর। সকাল থেকে মায়ের খোঁজে খান পরিবারের সকলে, অথচ সকাল থেকে দুপুর গড়ালো, দুপুর থেকে বিকাল লাপাত্তা মায়ের খোঁজ খান পরিবারের কেউ করতে পারল না।
অথচ মায়ের খোঁজ খান পরিবারের কেউ করতে পারল না। প্রথমে বিষয়টি এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সুফিয়া খানের। নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ের সন্ধানে। ফাহাদকেও করেছেন, অথচ আরিফের নাম্বারটা অফ যাচ্ছে বরাবরের মতোই। ফাহাদ নিজেও তার শ্বশুরবাড়ির কারোর খবর দিতে ব্যর্থ। মুক্তা ফোনেও অফ। নিজের বউ কোথায় আছে সেই খবর বিগত 2 দিন ধরে ফাহাদের কাছে নেই। এই তো 2 দিন আগে অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা। তারপর থেকে ওই বাড়ির কারোর খবর নেই। শ্বশুর শাশুড়ির নাম্বারও অফ যাচ্ছে। হুট করে ওই বাড়ির সকলের নাম্বার অফ হয়ে যাওয়াতে টেনশনে পড়ে গেল সুফিয়া খান। আসিফকে দিয়ে তৎক্ষণাৎ লোক পাঠালো আশুগঞ্জে। দুপুর থেকে বিকাল হতে হতেই খবর আসলো মায়েদের বাড়িতে মস্ত বড় তালা ঝুলছে গেটের দরজায়। সেখানে মায়েদের পরিবারের কেউ উপস্থিত নেই। মায়া বা তার পরিবারের লোক কোথায় আছে কারোর জানা নেই। টেনশনে কেমন অপরাধবোধে ভুগলো হৃদের মা বাবা দুইজনই। আয়ন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করলো জুঁইয়ের, কিন্তু সকলেই খবর দিতে ব্যর্থ। আয়নের মনে হলো এতদিন জুঁইয়ের খবর না নিয়ে সে এক প্রকার পাপ করেছে। সেদিন ফাহাদের উড়ন্ত কথায় বিশ্বাস করাটা তার ঠিক হয়নি। অন্তত একবারের মতন আয়ন আশুগঞ্জে লোক পাঠিয়ে সবার খোঁজ করার দরকার ছিল, তাহলে হয়তো আজ এইভাবে হারিয়ে যেতে পারতো না। টেনশনে আয়নের কেমন বুক ব্যথা অনুভব করলো। হৃদকে কি উত্তর দিবে সেই চিন্তায় অস্থির হলো। হৃদের হুঁশ আবারও যখন সন্ধ্যার দিকে ফিরল, তখন সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হলো সুফিয়া খানকে। মায়া কই আম্মু? এদের প্রশ্নে নিশ্চুপে দাঁড়ালো সুফিয়া খান। আয়ন, নিহাল, রাদিফ সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে। শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদিফ নিহাল খান ধরে বসালো। হৃদ শারীরিকভাবে সুস্থ, শরীরে কোথাও কোনো ব্যথা পায়নি সে। মাথার আঘাতটা 1.5 মাসে শুকিয়ে গেছে প্রায়। মাথার সার্জারি হয়েছে মোট 2টো। মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা করছে তার। হাই পাওয়ার মেডিসিনের কারণে শারীরিকভাবেও বেশ পরিবর্তন ঘটেছে। শরীর ফুলে টসটসে শরীর ফুলে চটচটে মেজাজের হয়ে গেছে। হৃদকে রেগে যেতে দেখে সুফিয়া খানের হয়ে রাদিফ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে থামায় সুফিয়া খান। তিনি শান্ত স্বরে বলল, এখানে নেই। সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ অধৈর্যের গলায় শুধালো, এখানে না থাকলে কই আছে? ওকে আসতে বলো। সুফিয়া খান কথা ঘোরাতে চেয়ে বলল, মায়া পরে আসবে, তুমি আগে রেস্ট করো। নিজের মাকে কথা ঘোরাতে দেখে হৃদের কপাল কুঁচকে আসলো। সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে মায়াও কাল ব্যথা পেয়েছিল? হৃদের ধারণা সে কাল অ্যাক্সিডেন্ট করেছে আর সে হুঁশ জ্ঞানে ফিরেছে। হৃদ নিজের অসুস্থতা নিয়ে এখনও অবগত নয়। সুফিয়া খান ছোট করে উত্তর দিয়ে বলল, না। তাহলে এত কাহিনী করছো কেন? ডাকো ওকে। আই ওয়ান্ট টু সি হার। সুফিয়া খান কিছু বলবে তার আগেই উত্তর দিয়ে বলল, ভাবি তো এখানে নেই ভাই, বাংলাদেশে আছে। খানিকটা অসন্তোষ গলায় জানতে চাইল হৃদ, তাহলে আমরা কই? লন্ডনে। লন্ডনে? রাদিফ হৃদকে সবটা জানিয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা তোমাকে নিয়ে লন্ডনে আছি 1.5 মাস যাবৎ। আজ 1.5 মাস পর তোমার জ্ঞান ফিরেছে সকালে, সেজন্য ভাবি এখানে নেই। রাদিফের কথায় যেন হৃদের মস্তিষ্কে টনক নড়ে উঠল। সুফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আমি লন্ডনে হলে আমার বউ বাংলাদেশে কেন আম্মু? সুফিয়া খান থমথমে মুখে উত্তর দিয়ে বলল, তোমার টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার। মায়ের ব্যাপারটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। মায়ের কথায় শরীরের রক্ত টগবগিয়ে উঠল হৃদের। সে অসুস্থ বলে তার বউয়ের খোঁজ করবে না তার পরিবার? অবহেলা করবে? আজ যদি হৃদ জীবিত না থাকতো তাহলে তার বউয়ের খেয়াল করতো না তারা? হৃদ তিরতির মেজাজে বলল, তোমার কি মনে ছিল না আম্মু? ছেলের টেনশনে বউয়ের খোঁজ করতে মনে ছিল না? সুফিয়া খানকে চুপ থাকতে দেখে হৃদের মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে আয়নের উদ্দেশ্যে বলল, আরিফকে কল দে আয়ন, বল মায়াকে দিতে, কথা বলবো আমি। আয়ন কেমন অনিশ্চয়তায় বলল, আরিফের ফোন অফ, সে ইন্ডিয়াতে আছে। তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে। আয়ন হৃদকে সত্যিটা জানিয়ে বলল, সকাল থেকে খোঁজ করছি, ওই বাড়ির কারোর কোনো খবর পাচ্ছি না, সবার ফোন অফ। লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে, তারা জানিয়েছে মায়াদের বাড়িতে নাকি তালা। আশেপাশে খোঁজ করেছিলাম, আমাদের লোক কেউ মায়ের পরিবারের খবর দিতে পারেনি। বলতে গেলে এখনো খোঁজ পাওয়া যায়নি মায়াদের। আয়নের কথা শেষ হতে হতেই হৃদ হাতের ক্যানোলা টেনে খুলে ছিটকে ফেলল ফ্লোরে। তার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। তার অনুপস্থিতিতে কেউ তার বউয়ের খোঁজ করেনি।
তার বউ ভালো নেই, ভালো থাকার কথাও না। ওদের বিয়েটা এখনো দুই পরিবারের সম্মতি পায়নি। এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে তার বউ একা হয়ে যাবে, সেটা স্বাভাবিক। হৃদের অনুপস্থিতিতে তার পরিবার অন্তত তার বউয়ের পাশে দাঁড়ানো উচিত ছিল। অপ্রয়োজনীয় অবহেলায় না জানি কতটা দেরি হয়েছে হৃদের হুঁশে ফিরতে। অজানা ভয়ে হুট করে হৃদের বুক চাপল। বাংলাদেশে ফিরতে খুব বেশি দেরি যাতে না হয় সেই দোয়াই করলো। বাকি সবাই বাদ, হৃদের অন্তত নিজের বাবা মার উপর বিশ্বাস ছিল তারা হৃদের অনুপস্থিতিতে তার আমানতের খেয়াল রাখবে, অন্তত অযত্নে অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না। কিন্তু তার কিছুই হলো না। হৃদের বাবা মা দুজনই ওর বিশ্বাস ভাঙলো। সেজন্য আপাতত হৃদ নিজের বাবা মাকে এড়িয়ে যেতে চাইলো, নয়তো দেখা যাবে রাগের বশে বাবা মার সঙ্গে যে বেয়াদবি করে ফেলবে। অতিরিক্ত রাগে হৃদের শরীরের শিরা ধপধপ করে উঠল। ইংল্যান্ডের বাতাসে হুট করেই কেমন বিষাক্ত লাগলো। তার এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি। তার বেড থেকে নামতে নামতেই নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে ফেলতে রাদিফকে বলল, আসিফকে কল দে আসিফকে কল দে রাদিফ, আমি বাংলাদেশে ফিরবো। হৃদের কথায় আঁতকে উঠল সকলে। হৃদের চিকিৎসা এখনো শেষ হয়নি, লন্ডনে থাকা হৃদের জন্য জরুরি। রাদিফ আঁতকে ওঠার মতন করে বলল, ভাই তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। রাদিফকে বলতে না দিয়ে হৃদ বলল, চিকিৎসা শেষ, শার্ট দে। বলতে বলতে হৃদ গায়ের হসপিটালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো। হৃদের জন্য আনা রাদিফের শার্টগুলো থেকে একটা শার্ট গায়ে জড়ালো। পরপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে টেনে খুলতে লাগলো রাগে। রাদিফের আনা একটা শার্টও তার গায়ে ফিট আসলো না। হৃদের বিগড়ানো মেজাজটা আবারও খিচে গেল রাদিফের উপর। চোয়াল শক্ত করে বলল, বালের শার্ট এনেছিস তুই, একটাও গায়ে লাগে না। আমার সাইজ জানিস না তুই? জানি ভাই। তাহলে এসব ব্লা- তাহলে এসব ব্লাউজের মতো শার্ট কেন এনেছিস? একটাও গায়ে লাগে না। রাদিফ চোখ আউড়িয়ে হৃদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘোরালো। হৃদকে দেখতে কেমন গাজিনী টাইপের আমির খান লাগছে। সার্জারি করার কারণে ন্যাড়া মাথা করতে হয়েছিল হৃদকে। যদিও এখনও ন্যাড়া মাথায় আছে, তবে 1.5 মাসে হৃদের চুলগুলো হাফ ইঞ্চির চেয়ে কম আছে মাথায়। মাথার বাম পাশের আঘাতের জায়গাটা সেলাই করা। সেলাইয়ের দাগটা স্পষ্ট এই বর্ণের মতো করে ফুটে উঠেছে। রাদিফ চোখ ঘুরিয়ে হৃদকে দেখে বলল, শার্ট তো তোমার সাইজই এনেছিলাম ভাই, তুমি মোটা হয়ে গেছো। রাদিফের কথায় হৃদ কিছু বলবে তার আগেই আয়ন হৃদকে বলল, আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি হৃদ, তুই প্লিজ শান্ত হ। হুটহাট কিছু করতে যাস না, তুই এখনো অসুস্থ, তোর হসপিটালে থাকাটা জরুরি। আয়নের কথাটা না শোনার মতো করে বলল, তোকে জ্ঞান দিতে বলিনি, আমার প্রয়োজন আমি বুঝে নেব, সর সামনে থেকে। আয়ন হৃদকে বাধা দিতে দেখে রাদিফ হয়ে গিয়ে এসে ভাই পড়তে পড়তে যাই হোক, আয়ন হৃদকে বাধা দিতে দেখে রাদিফ এগিয়ে এসে সঙ্গ ধরে হৃদের পথ আটকে দাঁড়ালো। হৃদ মেজা ছাড়িয়ে কক্ষে থাকা সেলফ ধরে টেনে উল্টে ফেলে চেতে উঠল সুফিয়া খানের উপর। কন্ট্রোল করার একটা ধরে রাখতে না পেরে গর্জে উঠল, আমি তোমার উপর ভরসা করেছিলাম আম্মু, আমি তোমার উপর ভরসা করেছিলাম আম্মু, ভেবেছিলাম আমার অনুপস্থিতিতে আমার বউয়ের খেয়াল তুমি রাখবে, অথচ তুমি রাখোনি। আমি জীবিত, কিন্তু আমার বউ নিখোঁজ। সুস্থতার চেয়ে বউকে হারানোই পেইন বেশি মনে হচ্ছে আমার। তুমি বুঝবে আমার কষ্ট। হৃদকে উত্তর দেওয়ার মতন কোনো ভাষাই এই মুহূর্তে সুফিয়া খানের নেই। তিনি কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ছেলেকে সুস্থ করতে গিয়ে যে ছেলের আমানতের খেয়ানত করতে যে ছেলের আমানতের খেয়াল করতে পারেনি, তার আফসোস ওনার হচ্ছে। মূলত ওনার একটাবারের জন্য মনে হয়নি ছেলে বিবাহিত হবার কথাও নয়। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি দুজনের। মায়া হৃদের সঙ্গে একই বাড়িতে বসবাস করতো না, সেজন্য অভ্যাসে ছিল ছেলের বউয়ের খোঁজ রাখা। কিন্তু এখন যখন ছেলের বউয়ের খোঁজ করতে গেল, তখন ছেলের বউ খুঁজে পাওয়ার মতো কোনো পথই তিনি লন্ডন শহরে বসে পাচ্ছেন না। সেজন্য তিনি ঠিক করেছিল 2-1 দিনের মতো বাংলাদেশে ফিরবেন মায়ের খোঁজে। অথচ তার আগেই কাঠগড়ায় দাঁড়াতে হলো ছেলের কাছে। হৃদ পুনরায় একইভাবে গর্জে উঠে বলল, যে ছেলেকে সুস্থ করতে তোমাদের দিনরাত এক করতে হয়েছে, সেই ছেলের সাথে আজ শেষ দেখা তোমাদের। যদি না আমি আমার বউকে গিয়ে হেফাজতে পাই, জীবনে দ্বিতীয়বারের মতন ছেলের মুখ দেখার সুযোগ তোমরা আর পাবে না। হৃদের কথায় দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে কথা বলল নিহাল খান। তিনি
তিনি নিজেও ছেলের অপরাধী বলে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন যখন ছেলেকে হারানোর ভয় হলো, তখন তিনিও হৃদকে বোঝাতে চেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা খুব খারাপ ছিল হৃদ। ওই অবস্থায় আমরা শুধু তোমার কথা ভেবে লন্ডনে চলে এসেছিলাম। তাছাড়া মায়ের পাসপোর্ট আমাদের হাতে ছিল না, আর না লন্ডনে আসার ভিসা। নিহাল খানকে বলতে না দিয়ে হৃদ বলল, তোমরা চাইলে এই 1.5 মাসের মধ্যে যে কোনো সময় আমার বউকে এখানে নিয়ে আসতে পারতে। মায়ের পাসপোর্ট আসিফের কাছে ছিল। তুমি জানতে আব্বু হাউ মাচ আই লাভ হার। তারপরও আমার বউকে কিভাবে একা ছেড়ে দিলে তোমরা? সে আমার আমানত ছিল তোমাদের কাছে। তাহলে অবহেলা করলে কিভাবে? হৃদের কথায় নিহাল খানের মুখটা বন্ধ হয়ে যায় তক্ষুনি। হৃদ হসপিটালের ইউনিফর্মে বেরিয়ে যেতেই হৃদের পেছন পেছন রাদিফও দৌড়ালো ভয়ে। হৃদকে একা ছেড়ে দিলে যদি কোথাও কোনো অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে। সুফিয়া খান ছেড়ে চলে যাওয়ার দিকে গম্ভীর মুখে তাকিয়ে। এই মুহূর্তে ওনার মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা দেয়। 3 কবুলে মায়ের বিয়ে সম্পূর্ণ হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত মানে হত্যা মানে ভাই, আল্লাহ, আমি আর সামনে পড়তে পারতেছি না ভাই। 3 কবুলে মায়ের বিয়ে সম্পূর্ণ হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। 2 পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পূর্ণ হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ের ছোট ফুপির গ্রামের বাড়ি থেকেই হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র 2 গাড়িতে করে 15 জন সদস্য উপস্থিত হয়েছিল বিয়েতে। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, 2 হাত ভর্তি ল্যাপটানো মেহেদি। গায়ের তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে, অন্য হাতটা নাদিমের হাতের উপর। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হুহা কিছুই বলল না। কেমন পাথর মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটলো গাড়ি অবধি। মায়া বা রাফা তখনও দুজন দুজনকে চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। বিদায় বেলায় মায়া নিজের পরিবারের কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করলো। সকলেই চোখের পানি, বিশেষ করে মায়ার মা রেহেনা বেগমের নিশ্চুপ কাঁদছে দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার এক প্রকার গলায় পা দেওয়ার মতন করেই বিয়েটা দিয়েছে সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে উঠবে ওনার ছোট্ট মেয়েটা। যাই হোক, জানি না ভাই, এই পর্বটা এখানেই শেষ করলাম। কি হয়েছে আই ডোন্ট নো, আমি জানি না। পরের পর্বটাও খুব তাড়াতাড়িই দিব, আপনাদের ওয়েট করাবো না। কিন্তু যেটা পড়ছি এটা পড়ার পর আসলেই মনে হয়নি যে জিনিসটা গুড। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আর আমার অনেক ঠান্ডা লাগছে, যার জন্য আমি কথাও বলতে পারতেছি না। তারপর অনেক কষ্ট করে পড়লাম। যাই হোক, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।